উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন আতিন মিনচাস বিলাভড। লিখেছেন নাবিলা ইশক। কণ্ঠে আমি তাসনোভা। পর্ব ১৯। বর্তমান ২০২৪ নভেম্বর। লিভিং রুম জুড়ে নীরবতা নেমেছে। অনেকটা সময় যাবৎ বৃষ্টির আওয়াজে ভেসে বেড়ালো আনাচে কানাচে। অতীতের অমন নৃশংস ঘটনা পুনরাবৃত্ত করে ভালো নেই জুলেখা বেগম। সেই পুরনো ক্ষত যে আবারও উন্মুক্ত হয়েছে। বহুদিনে শুকিয়ে যাওয়া ব্যথাগুলো নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। যন্ত্রণায় নীল হয়ে গিয়েছে উপস্থিত সকলে। সমগ্র অস্তিত্ব মনে হলো হৃৎপিণ্ডে ফাটল ধরেছে। গলগল করে ঝরে পড়েছে রক্ত। জুলেখা বেগম নিজেকে সামলালেন। বয়স হয়েছে তো, অভিজ্ঞতা বেড়েছে। বিজ্ঞ চোখে তাকালেন রোজার দিকে। নড়চড় নেই রোজার। একদম মাথা তার নোয়ানো, মুখে আড়াল হয়ে আছে। স্বাভাবিক লাগছে সবটা। তবে তার কোলে থাকা ফর্সা উন্মুক্ত হাত দুটোই চোখে জল পড়েছে কয়েক ফোঁটা। এতে যেন প্রশান্তিতে ভরে উঠল জুলেখা বেগমের হৃদয়। স্বস্তি পেলেন। পুরনো ক্ষত তিনি তো এভাবে এভাবে পুনরাবৃত্ত করেননি, করেছেন নিজের আদিল বাবার জন্য। মায়া থাকতেই তো ভালোবাসা জন্মায়। ভালোবাসা থেকে জন্মায় মুগ্ধতা। জুলেখা বেগম চান রোজার আদিলের জন্য মায়া জন্মাক অন্তত। ভালোবাসাটা না হয় চলে আসবে পরপরই। সম্পর্কে মায়া থাকা চেয়ে বীজ, আজীবন এই বীজ পাকাপোক্তভাবে গেঁথে রাখে দুটো সত্তাকে। মায়া মানুষকে সারা জীবন একসাথে রাখতে পারে, ভালোবাসা না পারলেও। জুলেখা বেগম হাত বাড়ালেন, ছুঁয়ে দিলেন রোজার হাতটা। কাঁপছে, আঙ্গুলে মুষ্টিবদ্ধ করে ধীরে ধীরে। জুলেখা বেগম কিছু বলবেন, এর পূর্বেই মাথা তুলে তাকায় রোজা। চোখ দুটো রক্ত লাল। ফর্সা মুখে লাল চোখে দুটো ধারালোভাবে চোখে লাগছে, ফুলে গেছে বাজে ভাবে। রোজা চেয়েছে সোজা শান্তর দিকে। ও ধৈর্য কণ্ঠে জিজ্ঞেস করলো তাৎক্ষণিক, আর ওই জানোয়ার, ও কি এখনো বেঁচে আছে? মেরে ফেলনি? শাস্তি দিয়েছ না? ছলছল করে চোখ দুটো কেবলই মুছতেই হতেন। হাত উঠিয়েছিল শান্ত। বুঝতে পারলো কোথায়, আর চমকে উঠল যে ঠিক বুঝতে পারলো কোন জানোয়ারের কথা জিজ্ঞেস করা হয়েছে। রেজওয়ার মাহমুদ তো। শান্ত স্তব্ধ চোখে তাকায় রোজার মুখের দিকে। কান্নারত মুখ জুড়ে অস্থিরতা, জানার আকাঙ্ক্ষা। এমন প্রশ্নে শান্ত আশা করেনি। পরপরই মুগ্ধতা বিরাজ করে তার চোখ দুটোতে। তাদের ম্যাডাম তো এমনই হওয়া উচিত, ঠিক এমন সিংহের পাখিনি। শান্তর চোখে মুখে তৃপ্তি ভেসে ওঠে। জবাবটা সে সঙ্গে সঙ্গেই দিল। আমার বস ওকে দুনিয়াতেই জাহান্নাম দেখিয়েছে ম্যাডাম, তিলে তিলে মেরেছে। যতগুলো বছর বেঁচেছিল নিজের মৃত্যুর ভিক্ষা চেয়ে বেঁচেছে। রোজা দম ছাড়ল, কমলো। দৃষ্টির সাথে সাথে নুয়ে এলো কাঁধে। তার মস্তিষ্ক ভাসছে ওসমান মির্জা, গুলনাহার আর আদিল। একটা হাসিমুখী পরিবার ছিল, মিষ্টি প্রাণোচ্ছল। চোখে ভেসে আদিলের অতীত। এখনকার এই শক্তপোক্ত মানুষটার সাথে যে কোনো রকমের মিল নেই অতীতের সেই চঞ্চল আদিলের সাথে। থাকবেই বা কিভাবে, যার জীবন থেকে প্রাণী কেড়ে নেওয়া হয়েছে? সে যে বেঁচে আছে এই তো অনেক। রোজার কানে বাজলো সে রাতে আদিলের বলা কথাটুকু, যার ওজন সে আজ অনুভব করতে পারল বেশ। 18 বসন্ত সুখের চাদরে কাটিয়ে বাকি বসন্তও জীবিত লাশের মতো কাটিয়েছি। স্বর্গ থেকে নেমে পড়েছি নরকের মতো এই কালো দুনিয়ায়। বাদবাকি জীবনটা কাটাতে এই নরককে স্বর্গ বানিয়ে দেবে তুমি পাশে থাকলে। আদিলের বলা বাক্য, তার কাণ্ড সবই চোখের পাতায় ভেসে বেড়ালো অনেকটা সময় ধরে। রোজার কোলে আদিলের মাথা রাখা, চুলে হাত বুলিয়ে দেবার আবদার করা, সব কিছুতেই তাকে আজ পীড়া দিচ্ছে। রোজা এমন অবস্থা লক্ষ্য করে সরে যাচ্ছে সবাই। রয়ে গিয়েছে শুধু জুলেখা বেগম আর নূরজাহান। নূরজাহান চোখ মুখ মুছে নিজেকে শান্ত করে এগিয়ে গেল রোজার পাশে। কাজ ছুঁয়ে ভীষণ রহস্যময় কণ্ঠে আওড়ালো, যা হয়ে গিয়েছে তা অতীত ম্যাডাম। বর্তমান ভবিষ্যৎ আমাদের হাতে আছে। চাইলে তো আমরা আনন্দে ভরিয়ে দিতে পারি। রোজা বুঝল সে কথার মানে। পুনরায় কানে বাজলো আদিলের সেগুলো, সে দিনের কথাগুলো। ওসমান মির্জার মতো ভালো হওয়ার বোকামি আমি কখনোই করব না, কখনো পিছু ফিরে না। আমি তোমায় ভালোবাসি। আরও জঘন্য হব, আরও নিচে নামবো। যতটা নামলে আরও শক্তিশালী হব, যতটা হলে তোমায় বুকের ভেতরে নিয়ে বাকিটা জীবন সহি সালামতে কাটাতে পারবো। রোজা কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছে না। দু হাতের মধ্যে মুখ গুজে ফেলল। তার কাঁধের কম্পন দেখে থমকালো নূরজাহানের বাড়ানো হাতটা। জুলেখা বেগম চোখের ইশারা করলো নূরজাহান তার সাথে সরে যায়, সময় দেয় রোজাকে শান্ত হতে। সময় পেরোলো, পেরিয়েই গেছে। ম্যানশনের বিশাল দেওয়াল করেই কাটা করছে রাত 2টোয়। বাইরে তখনও প্রলয়ঙ্কারী বৃষ্টি নেমে যাচ্ছে। বৃষ্টির আওয়াজে ভেসে বেড়াচ্ছে ম্যানশন জুড়ে। কতক্ষণে পরে কারো পায়ের শব্দ শুনল জানা নেই। মাথা তুলে তাকালো রোজা, চোখ ফুলে করুণ দেখাচ্ছে। জুলেখা বেগম এসে দাঁড়িয়েছে। পেছনে নূরজাহান ট্রে হাতে দাঁড়ালো। চোখে মুখে আনন্দ চিকচিক করেছে জুলেখা বেগমের। বাবা উঠেছে বৌমা, জ্বর নেমেছে, যাবে না দেখতে? স্যুপটা নিয়ে গেলে কেমন হয়?
রোজা চোখ মুছে উঠে দাঁড়ালো, ইতস্তত করলো সামান্য। আয়না না দেখেও ঠিক জানে তার চোখে মুখে ফোলা। ম্যাডাম। নূরজাহানের ডাকে সাড়া দিল রোজা, সব নিঃশব্দে। রোজা তার হাত থেকে সুপের ট্রেটা নিয়ে এগোলো। সিঁড়ি বেয়ে বেশ দ্রুত উঠে এলো ওপরে। পেছনে নূরজাহান হাসলেন জুলেখা বেগমও। বিড়বিড় করলেন, আমার বাবার জীবনটা আনন্দে ভরে উঠুক মাবুদ, এতটুকুই চাওয়া আমার। বেডসাইড ল্যাম্পের হলুদ আলোয় মৃদু আলোতে দেখা যাচ্ছে আদিল মির্জার শক্তপোক্ত বুক, কাটকাট মুখ। অস্বস্তি বিরক্তি নিয়ে টান টান করে কপালে ডোলে তাকায় আধো অন্ধকারে। আশেপাশে চেয়ে রোজাকে না দেখে কপালে ভাঁজ পড়ল কয়। সত্য ঘুম ভেঙে সে শোয়া থেকে উঠে বসতেই নিচ্ছিল, তখনই রুমের বাতি জ্বলে ওঠে। আদিলের চোখ বুজে আসে, হঠাৎই ভিড়িক্কি আলো চোখে পড়ায়। পুনরায় তখন দরজার দিকে তাকালো, চোখ আর ফেরাতে পারল না, স্থির হয়ে রইল সামনে। রোজা এগিয়ে আসছে, পরনে আকাশি রঙের জামদানি, চুলে খোপা করা হাতের ট্রে। সব মিলিয়ে আদিলের চোখ জোড়া ঝাপসা হয়ে গেল। পুরনো স্মৃতি ভেসে উঠল চোখের পাতায়। ছোট আদিলটা সেদিন অসুস্থ ছিল, ঠান্ডা, তীব্র জ্বর। মা কুলনাহার খাবার নিয়ে ব্যস্ত হাতে প্রবেশ করেছিলেন রুমে। ছেলেকে বুকে জড়িয়ে দু হাতে চোখ মুখ মুছে দিয়ে ছুঁয়ে বলেছিলেন, আমার বাবুর জ্বর নেমেছে, দেখি দেখি আমার সোনা পাপাটা মায়ের কথাই শোনে না। আলুর চোখ বুঝল সাথে সাথে, মাথা চিলিক দিয়ে উঠেছে বাজেভাবে। রোজা অস্থিরভাবে তড়িঘড়ি করে প্রবেশ করে সুপের ট্রেটা টেবিলের ওপরে রাখলো। চটজলদি একটা বালিশ পেটের হেডপুটে দিয়ে সাহায্য করলো আদুলকে হেলান দিয়ে বসার জন্য। জিজ্ঞেস করে গেল ভীষণ ব্যস্ত কণ্ঠে, খারাপ লাগছে, মাথা ব্যথা করছে, ডক্টর মোজাফফরকে আসতে বলবো? আদিল চোখ মেলে তাকালো। রোজা চিন্তিত মুখখানা তার সামনে। আদিলের ধূসরমণির দৃষ্টি গাঢ় থেকে সুগভীর হতে হতে লাগলো ক্রমশ। মনোমুগ্ধের নাই, শুধু বাত্যভাবে আস্তে করে উত্তরে মাথা নাড়ল। বোঝালো লাগছে না। তার সবসময় পরিপাটি থাকা চুলগুলো আলগোছে হয়ে কপালে পড়ে আছে। রোজা হাত বাড়ি চুলগুলো সরিয়ে কপালে হাত রাখলো। উষ্ণতা মেপে স্বস্তির শ্বাস ফেলে আওড়ালো, জ্বর নেমেছে। আদিল হেলপোটে হেলান দিয়ে আছে, এলোমেলো চুলে কপালে পড়ে আছে। পরনের কালো সিল্কের শার্টটা পুরোপুরি খোলা, শক্তপোক্ত বুকখানা দৃশ্যমান। সেখানে আদিল নিঃশব্দে শুধু চেয়ে দেখল রোজার ব্যস্ত শরীর, চিন্তিত মুখ, রক্তিম চোখ। মায়ের শাড়ি চিনতে তেমন একটা সময়ের প্রয়োজন পড়ল না তার। মায়ের এই শাড়িতে রোজাকে অদ্ভুত সুন্দর লাগছে, স্নিগ্ধ আভিজাতপূর্ণ। চোখ গেল টেবিলে রাখা ট্রেতে গরম গরম চিকেন ক্লিয়ার স্যুপের বাটি, তা থেকে ধোয়া উড়েছে। রোজা স্যুপের বাটিটি হাতে তুলে নিয়ে এগিয়ে এলো বেডের কাছে। চামচ দিয়ে চুপ নাড়তে নাড়তে বসলো বেডে আদিলের একদম পাশে। নাচেই এক চামচ স্যুপ তুলে আদিলের মুখের সামনে ধরে তবে এবারে খেয়াল করলো আদিলের ধারালো দৃষ্টি, যা অনর্ভাবে তার মুখে নিবদ্ধ। রোজা হৃৎপিণ্ড লাফিয়ে ঝাঁপিয়ে বুঝি গলায় চলে এলো, দম মত করে দিল। বোধ ফিরল এমনভাবে দৃষ্টি দ্রুত নামিয়ে সামান্য কেসে উঠল। আদিলের মুখের সামনে বাড়িয়ে রাখা হাতটা নামাতে চাইল, অনুভব করলো উষ্ণ রুক্ষ হাতটা শক্ত করে ধরে আছে তার চামচি ধরা হাতটা। একই স্থানে রেখে আদিল মাথা নোয়ালো অল্প, খোলা নিঃশব্দে। রোজা স্থির হয়ে গেল, কিছুক্ষণ থমকে রইল, তাকিয়ে থাকলো ঠিক নিজের হাতের দিকে। আদিল একটা শব্দ বলেনি এখন পর্যন্ত, চেয়ে আছে শুধু। রোজা তাকালো, চোখে চোখ রেখে বুঝলো যা বোঝার। অতঃপর দৃষ্টি নুইয়ে পুনরায় চামচ ভর্তি চোখ বাড়িয়ে ধরলো আদিলের মুখের সামনে। আদিল আগের মতোই খেলো। রোজা খাইয়ে গেল আর অপেক্ষা করলো একজোড়া দাঁড়ালো চোখের অস্বস্তি, যা তাকে একদৃষ্টে তাকিয়ে দেখে যাচ্ছে। রোজাকে ক্রমান্বয়ে অস্থির করে তুলছে। কেঁদেছ? আদিলের কণ্ঠ আরও গভীর গভীর ছড়ালো। অসুস্থতার কণ্ঠে বসে গিয়েছে। এত কাছ থেকে শব্দটা ভীষণ কানে লাগলো রোজার। শিরশির করলো সর্বাঙ্গ। জবাব না পেয়ে আদিলের কণ্ঠ দৃঢ় হলো। কেন? পুনরায় চামচ পড়তে মুখের সামনে ধরে রোজা বলল, কান্না করিনি, ঠান্ডা লেগেছে। আদিল খেলো, সুপটুকু গিলে কিছুক্ষণ তাকিয়ে রইল শুধু। অবশেষে হাত বাড়িয়ে রোজার ফুলো চোখ মুখে দিল, ছুঁয়ে দিল হাত দিয়ে। দেখলো রোজা চোখ বুজে ফেললেও আগের মতোই সরে যাওয়ার চেষ্টা করছে না, তার স্পর্শ এড়াচ্ছে না। চোখ ছুঁয়ে আদিলের হাতটা ঘাড়ে গিয়ে থামে। রোজার মাথা নিজের কাছে এনে আলতোভাবে দেখলো মুখখানা। রোজা চোখ খিচিয়ে বন্ধ করে ফেলেছে। সেই রক্তিম রক্তিম চোখে নিজের ঠোঁট ছুঁয়ে আউড়ে বসলো আদিল। একটু শক্ত চুলে দাগ বসে যায়, একটু কাটলে চোখ ফুলে যায়। এমন নুনের পুতুল কোথায় রাখবো আমি? রোজা চমকে তাকালোর সঙ্গে সঙ্গে। ভীষণ কাছাকাছি তারা দুজন। চোখে চোখ পড়তেই রোজার নিঃশ্বাস আটকে গেল গলায়। হৃৎপিণ্ড লাফাতে লাগলো। আদিল আউড়ে গেল, বুকে নাকি মাথায়? রোজার চোখের দৃষ্টি নামিয়ে ফেলে আদিলের মুঠো হালকা হতেই সরে আসে। কিছু হয়নি, এমনভাবে বাটির শেষটুকু সুপ খাইয়ে সে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, শরীর দুর্বল আপনার, শুয়ে পড়ুন অন্তত আজ রাতটুকুর জন্য।
কার শাড়ি পরেছেন জানেন? সোজা ট্রে, সবে ট্রেটা বাটিতে রাখতে হাতে তুলে নিয়েছিল। থমকালো আদিলের প্রশ্নে, ফিরে না চেয়ে জবাবে বলল, মায়ের। আদিল স্তব্ধ হয়ে গেল। রোজা আজ দাঁড়ালো না, ট্রে হাতে রুম থেকে বেরিয়ে এলো দ্রুত, যেন পালাতে চাইছে। সবে দেখলো দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। তার বেরোনোর অপেক্ষাতেই বোধহয় করা হচ্ছিল। শান্ত এলেন, ক্লান্ত আর আনোয়ার খন্দকার তাড়াহুড়ো করে ঢুকছিলেন রুমের ভেতরে। তিনজনের মধ্যে কে আগে ঢুকতে পারে এর জন্য অদেখা যুদ্ধ হলো। শান্তর উচ্চ কণ্ঠ ডাক রোজা শুনতে পারছে, বস বস। বিপরীতে আদিলের বিশ্ববিখ্যাত জবাব, শোনা গেল। নূরজাহান রোজার হাতে থেকে ট্রেটা নিয়ে আস্তে করে বলল, রাত হলো ম্যাডাম, আপনি তো কিছুটি খেলেন না। রোজা মাথা নাড়িয়ে বলল, খাবো না চাচি। জোলেখা বেগম জোর করেন না, ট্রে নিয়ে চলে গেলেন নূরজাহানের সাথে। রোজা দৃষ্টি ঘুরিয়ে বাড়ির ম্যানশনের দেওয়াল জুড়ে। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসে শান্তরা। রোজা দেখে বুঝে এখন সবগুলো বেশ চাঙ্গা হয়ে আসছে। বস সুস্থ মানে তার চালাপালা সব সুখী মানুষ। শান্ত যাওয়ার আগে আগে আস্তে করে জানাই, বস আপনাকে ডাকছে ম্যাডাম। রোজা শ্বাস টেনে নিল বড় করে, চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, রীতি ঘুমোচ্ছে তো? ঘুমোচ্ছে, ওঠেনি, একটু আগেই কল করলাম। চিন্তা করবেন না ম্যাডাম। রোজা মাথা তুলিয়ে প্রবেশ করলো রুমে। আদিল এলোমেলো ভঙ্গিতে আগের মতোই আছোয়া হয়ে বসে আছে। তার ডান হাতের আঙ্গুলের ভাঁজে একটা সিগারেট এখনো। রোজা এখন এক জায়গাতেই দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। কি করবে বুঝে পেল না, তাই গিয়ে বিছানার একপাশে চুপ করে বসে পড়ল। নীরবতা ভাঙল আদিলের হঠাৎ তীব্র কাশিতে। রোজা হকচকিয়ে উঠে গেল কাছে। ভ্রুদয়ের মধ্যিখানে ভাঁজ পড়ল কয়েক। আদিলের হাতের সিগারেটটা নিয়ে ফেলে দিয়ে ভীষণ বিরক্তি কণ্ঠে বলল, অসুস্থতা নিয়ে এমন ছাইপাস গিলছেন কেন? অপেক্ষা করা যাচ্ছে না? আদিলকে হতবাক করে দিলে রোজা পুনরায় ব্যস্ত হয়ে কপাল ছুঁয়ে আর্তনাদ করে উঠল। আবার জ্বর এসেছে? রোজা তক্ষুনি করে কদম বাড়াতে চাইল, গলা তুলে ডাকতে চাইল কাউকে। তার আগেই আদিল হাত টেনে ধরল, সাথে সাথে এক টানে এনে ফেলল নিজের উষ্ণ বুকের ওপরে। রোজা চমকে উঠল। হৃৎপিণ্ড লাফিয়ে ঝাঁপিয়ে সংস্পর্শে গিয়ে মিয়ে যায়। পর মুহূর্তেই নিজেকে শান্ত করে ওঠার চেষ্টা করে বুঝল আদিল তার ঘাড় ধরে রেখেছে। রোজার ঘাড় ভীষণ সংবেদনশীল, ওখানে চুলেও শরীর ঝাঁকুন দিয়ে ওঠে, অথচ আদিল বারবার ওখানেই চুবে, ঘাড়েই ধরবে। রোজা মুখটা নিজের মুখের সামনে নিয়ে বলল, তুমি সাথে থেকো, চলে যাবে। রোজা চোখ তাকাই না। আদিলের তীক্ষ্ণ জল চেয়েই বলে, আমি মেডিসিন নই, আর নই বা ডক্টর, আমার জন্য তো দুটোই। রোজা কিছু আর বলার শব্দ খুঁজে পেল না, ছটফট করে না, ওঠার চেষ্টাও করে। ও সময়ে আদিলের মাথা চক্কর দিয়ে ওঠে, চিনচিনে করেছে ভেতরে। রোজা অনুভব করে তাকাই সঙ্গে সঙ্গে। কাছ থেকে দেখলো শুকনো মুখটা, আওড়ালো, শুয়ে পড়ুন। আদিল আচমকা উল্টালো, রোজাকে শুয়ে তার ওপরে উঠে পড়ল। ভারী শরীরের নিচে করুণভাবে পিছে গেল রোজা। আদিল মাথাটা কচলো রোজার সংবেদনশীল ঘাড়ে। দাড়ি ঠোঁট কবার ছুঁয়ে শান্তভঙ্গিতে পড়ে রইল। তার আর নড়চড় নেই। রোজা চোখে মুখে খিচিয়েছিল। অনেকটা সময় পেরোলে বুঝলো আদিল ঘুমিয়ে পড়েছে, স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস ফেলেছে। রোজা চাইল ঘুমন্ত মানুষটাকে আস্তে করে নিজের উপর থেকে সরাতে, চাইলেই আদিল গঙ্গালো। হুম। রোজা কেঁপে উঠল, তার হৃৎপিণ্ড স্বাভাবিক হতে সময় নিল। এ পর্যায়ে তাকাতে চাইল। আদিলের জোয়ালটা শুধু দেখা গেল, পুরো মুখটাই ডুবে আছে তার ঘাড়ে। এলোমেলো চুলগুলো আরও এলোমেলো হয়ে আছে, কয়টা চুল সোজা দাঁড়িয়ে আছে। রোজা অন্যমনস্ক ভঙ্গিতে হাত বাড়ালো চুলগুলো ঠিক করে দিতে। টিকটক করতে গিয়ে বুঝলো আদিলের ছোট চুলগুলো কি ভীষণ নরম আর সিল্কি। আনমনে তার আঙুলগুলো ডুবলো চুলের ভাঁজে ভাঁজে। পরদিন রোজাকে বাড়িতে পৌঁছে দিলে আদিল মির্জা এসে পৌঁছেছে 5 স্টার রেস্টুরেন্টের প্রাইভেট রুমের সামনে। কাচের দরজাটা মেলে ধরল শান্ত। আদিল প্রবেশ করতেই ভেতরে গুঞ্জন থামে তাৎক্ষণিক। প্রাইভেট রুমে উপস্থিত সবার দৃষ্টি আদিলের ওপরে। দিকপাল চ্যাটার্জি খানিক চিন্তা নিয়ে শুধালেন, শুনলাম তুমি অসুস্থ ছিলা, কি হয়েছিল? বলতে বলতে তিনি চেপে সোফায় বসার জায়গা করে দিলেন। আইনমন্ত্রী আব্দুল হান্নান চোখ উঁচিয়ে রাঙিয়ে তাকালেন দিকপাল চ্যাটার্জির দিকে। গাধাটা কি দেখেনি তিনি জায়গা রেখেছেন দস্যুটার জন্য? ওপরে তিনি মিষ্টি করে হেসে হেসে গদগদ ভঙ্গিতে বললেন, নির্বাচনের ঝামেলায় ভাবছেন আপনার খবরাখবর নেওয়া হয়নি, কেমন বোধ করছেন এখন? আমার মুখটায় তাকিয়ে বলেন। আদিল বসতে বসতে তাকালো মান্নান সাহেবের দিকে। আপাতমস্তক তাকে দেখে জানালো, এবারে ফেসিয়ালটা অন পয়েন্ট, উজ্জ্বলতার পুরো রুম জলজল করছে। মুখটা গোমরা হলো আব্দুল মান্নান সাহেবে। তিনি মনে মনে এই বদমাইশটাকে বুকে দিলেন। অসুস্থ হয়েও মুখের ধার কমল না। মুখে বললেন, আমার এবারের বউটা ছোট, তাই একটু বয়সটা কমাতে আর কি। পায়ের উপরে অলস ভঙ্গিতে পা রেখে সিগারেটটা ধরতে ধরতে আদিল বলেন, বয়স আরও বেড়ে গেছে।
মেঘ জমল আব্দুল মান্নান সাহেবের মুখে। দিকবল চ্যাটার্জি সহ বাকিরা হাসলেও হাসলেন না স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন আবেদিন আর তার ছোট ভাই জয়নাল আবেদিন। তাদের মুখ নির্বিকার। আদিল সিগারেট টান বসে স্বস্তির শ্বাস ফেলল। মনে পড়ল কাল রাত থেকে এই পর্যন্ত সে সিগারেট ছুঁতে পারেনি। সে যে রোজা হাতের সিগারেটটা কেড়ে নিয়ে ফেলেছে, এরপর আর আদিল সিগারেট ধরেনি। আইজিবি তো ঝামেলা করতেছে। আইনমন্ত্রীর কথায় একটা হাত সোফার হাতলে রাখতে রাখতে আদিল তাকালো, বলল, মন্ত্রী সাহেব, কোটি কোটি টাকা তো আর আমি এইভাবে আপনার পেছনে ঢালতেছি না। একটা সামান্য আইজিবি আপনার দ্বারা সামলানো না গেলে কিভাবে কি নামান ওটাকে, নাকি আমি ব্যবস্থা নেব? জয়নাল তাকিয়েছিল, তার হাতে ড্রিঙ্কসের গ্লাস। আদিলকে দেখতেই তার বৃত্তি জ্বলে ওঠে। নিজেকে স্বাভাবিক রাখে বলে গেল, ওর ভাগ্নে পুড়িয়ে মারলা, বিপরীতে ও অ্যাকশন নেবে না? আদিল তাকিয়ে না সেদিকে, উত্তরও করল না। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাই, স্বরাষ্ট্রমন্ত্রী তো আর না। তাত্তা দিতে তার বয়ে গিয়েছে। আদিলের নির্বিকার ভাব দেখে জয়নাল তাতে দাগ পিষল। হঠাৎ পুরো নাচিয়ে বলে বসল, সিয়ামের অবশ্য দোষ নেই, অমন বউ থাকলে একটু তো ঝামেলা হবেই। স্বরাষ্ট্রমন্ত্রী থমকে গেলেন, থমকালেন আইনমন্ত্রী আব্দুল মান্নানও। গোটা গুরু যেতে না যেতেই আবার আরেকটা হাজির। আদিল এবার তাকালো, তার ধূসর মনে দুটো কেমন চলচল করলো। আর অমন ঝামেলা আমি এভাবেই পুড়ে ফেলি মিস্টার জয়নাল। হোপ ইউ ওয়ান্ট টু হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট দ্যাট ফিলিংস লাইক। চেঁচিয়ে ওঠেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার সামনে তার ছোট ভাইকে পুড়িয়ে ফেলার হুমকি তিনি কিভাবে সহ্য করবেন? আদিল আদিল উত্তরে নীরব, দৃষ্টি শূন্যে ফেলে চুপ রইলেন। পরিস্থিতি স্বাভাবিক করলেন দিকপল চ্যাটার্জি। আইনমন্ত্রীও ভিন্ন আলাপে চলে গেলেন। তিনি তার মহামূল্যবান সময়ে পানি ঢালতে দেবেন না। সামনে নির্বাচন, পার্টিতে ঝামেলা চলছে, টাকা আর টাকার খেলা। আদিল মির্জা ছাড়া নিরাপত্তা আর টাকা কিভাবে সম্ভব? কালো গাড়িগুলো রাস্তা পিছে ছুটেছে বাংলোর দিকে। ওখানে কাজ আছে গুরুত্বপূর্ণ। বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে চলল প্রায়। আদিল ব্যাকসিটে মাথা এলালো। চোখের পাতায় ভাসল রোজার মুখ। গতকাল রাতের চিত্রগুলো চোখের পাতায় ভেসে উঠতেই কঠিন মুখের দৃষ্টি নামলো এলোমেলো হয়ে। পাশে থেকে ল্যাপটপটা তুলে অন করলো। প্রবেশ করলো সিসিটিভি ফিটে। কয়েকটা ক্যামেরার অ্যাঙ্গেল, একটা লিভিং রুমের স্থির, ওখানে দুটো ব্যস্ত দেখা যাচ্ছে। ওইটাই বড় করলে পুরো ল্যাপটপ স্ক্রিনটা ভরে। আদিলের চোখে সেটে থাকলো রোজার শরীরের উপরে। গতকালের পর থেকে অদ্ভুত একটা পরিবর্তন তার মধ্যে আদিল লক্ষ্য করেছে। ল্যাপটপে ফার্স্টে রোজা হাতে প্ল্যান্ট, ওটা সেন্টারে সাজাচ্ছে। সাহায্য করার নামে উল্টে এলোমেলো করেছে রীতি। রোজা পরে আছে শুভ্র রঙের একটা গাউন, পায়ের গোড়ালের উপরে তার ব্রাউন রঙের চুলগুলোতে বেনুনি করা, মোটা একটা বেনুনি। মায়ের মতো সুন্দর করে শুভ্র রঙের ফ্রক পরেছে রীতিও, চুল দুটো ভিন্ন ধাঁচের বেরুনি। সে পাখির মতো কিচিরমিচির করছে, মম ক্যান উই ডু দ্যাট? রোজার কণ্ঠ ভীষণ নরম, নিভে শোনালো, ডু হোয়াট? আঙ্কেল যা করেছেন। রোজা বোঝালো, আঙ্কেল গাছ লাগাচ্ছেন। রীতি ফাঁস করে বলো, আমি তোমার সাথে গার্ডেনে গাছ লাগাবো। আচ্ছা, সন্ধ্যা হয়ে গিয়েছে, আগামীকাল লাগাবো। রীতি দমল না, কিন্তু মম, কাল অবধি আমার মনে থাকবে না। রোজা ধৈর্যের সাথে বলে যায়, আমি মনে করিয়ে দেব। তোমার যদি মনে না থাকে? বলে রীতি উপস্থিত সবার দিকে তাকালো। নূরজাহান, মরিয়ম বেগম, শাপলা বেগম সহ অনেকে হাসছে মুখ টিপে। রীতি বলে গেল, কারো যদি মনে না থাকে? রোজা দীর্ঘশ্বাস পেল, তার হাতে মাটি লেগেছে। না হয় দু হাতে রীতির গাল টেনে দিত, বলতো, তোমার ড্যাডকে বলে রাখবো, তার মনে থাকবে। তার ব্রেন তো শার্প, মনে করিয়ে দেবে। নিশ্চয়ই তোমার ড্যাড ভুলবে না। রীতি সন্তুষ্ট হলো, মুচকি এসে রোজার গালের সাথে গাল ঘেঁষে গাল ছুঁয়ে বলল, ড্যাড কিচ্ছু বলে না, ড্যাডের সব মনে থাকে। রোজা মৃদু হাসলো, তার হাতের কাজটা শেষ করে বেসিনের দিকে গেল হাত ধুতে। রীতি পাখির মতো পিছু পিছু হাঁটছে। রোজা রান্না করে গেলে সেও রান্না করে যাচ্ছে। আদিল স্থির চোখে দেখলো অনেকটা সময় ধরে। যখন ল্যাপটপটা বন্ধ করে দৃষ্টি করে তাকালো, দেখলো শান্ত ফিরে চেয়ে মিটমিট করে হাসছে। ওই হাসিতে রাজের মস্করা এসে জমেছে মনে হলো। আদিল নির্বিকার মুখে তাকালো সামনে। শান্ত মুখটা বাড়িয়ে ডাকলো, বস বল। শান্ত ফ্যাসফ্যাস করে বলল, বস, আপনার আইস পার্ক তো গলতে শুরু করেছে। আদিল বুঝলো। চোখা রাঙিয়ে তাকিয়ে শান্তকে থামাতে পারল না। সে বলে গেল, বস, ম্যাডাম তো তার লাভারকে ধোকা দিয়ে আপনাকে মৌকা দিয়ে দিয়েছে। আদিলের কানে বাজলো ওই অদ্ভুত গানটা। বুঝে সাথে হাত উঠে শান্তর মাথায় আঙুলের কোড়ালি দিয়ে টোকা মারল। চুপ। শান্ত হুশ করে একটা মাথা সরে যেতে যেতে হাসছে শব্দ করে। এলেন মুখে হাত দিয়ে রেখেছিল, কিন্তু হাসি আটকাতে পারল না। তাদের হাসির ধ্বনিতে
কাঁপলো গাড়ির ভিতরটা, তাই বলে চেষ্টা করছে না হাসার। শান্ত গাড়িতে কান চালো, মোবাইলে টুকটাক করে মেসেজ করেছে কাউকে। আতিল তখন ফাইলে মনোযোগ দিয়েছেন। মনোযোগ দিয়ে শব্দগুলো পড়ছিল, গানের লিরিক্সগুলো। যখন দেশে বেড়ালো গাড়ির ভেতরে আদিলের হাত থমকালো। দিওয়ানা, এই দিল যাচ্ছে ভেসে, দিওয়ানা তোকে ভালোবেসে। আদিলের মনে হলো কোনো না কোনোভাবে এই গানগুলো তার হৃদয় বলেছে। সে আওড়ালো। রাত অনেক হলো বাড়িতে ফিরতে। আদিল বাড়ি পৌঁছে আশ্চর্যজনকভাবে জানলো রোজা বাড়িতে নেই। তার অনুমতি ব্যতীত গাড়ি বেরোনো নিষেধ। সেখানে রোজা বেরিয়েছে। আদিল মির্জা গর্জে ওঠে। শান্ত আশেপাশে তাকালো। ক্লান্ত স্বপন রাদিন কেউই নেই। বডিগার্ড একটা এসে ভয়ে আস্তে করে জানালো ম্যাডামের আম্মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খবর শোনা মাত্র অস্থির হয়ে গিয়েছিলেন, আটকানো যাচ্ছিল না। তাই ক্লান্ত স্বপন রাদিন ওরা গিয়েছে সাথে। এতে শান্ত হলো আদিল। তবে তার রাগ কমলো না। এর জন্য তাকে জানাবে না? তখনই শান্ত আর তার বসের ফোন দুটো চেক করে বেলুনের মতো চুপসে গেল। পার্সোনাল ফোনে সে সাইলেন্ট করে রেখেছিল, খেয়ালই নেই। বসের ক্রোধান্বিত মুখে চেয়ে ঠকিলে বলল, বস ক্লান্ত কল দিয়েছিল। কখন বেরিয়েছে? 2 ঘন্টা হচ্ছে। আদিল আদেশ করলো, ক্লান্তকে কল কর। আদিল পুনরায় গাড়িতে উঠে বসে তড়িঘড়ি করে উঠে শান্ত এলেনও। তাদের গাড়ি বেরিয়ে গেল দ্রুত গতিতে। নভেম্বরে ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে, রাস্তাঘাট ভেজা। 8 ঘন্টার পথ তাদের বেরোতে হয় না। মাঝ রাস্তাতেই দেখা মিলল। দুটো গাড়ি দাঁড়িয়ে আছে এক পাশে, টায়ার পাংচার দুটোরই। ক্লান্তর হাতে পিস্তল। ও কোথাও একটা তাক করে রেখেছে। দুটো গুলি ছুঁড়েছে। রোজাকে দেখা গেল পাশেই। সন্ধ্যার সিসিটিভিতে দেখে সেই ড্রেসেই তার মাথার উপরে স্বপন ছাতা ধরে রেখেছে। আদিল বেরোলো ঝড়ের গতিতে। শান্ত বসের জন্য ছাতাও ধরতে পারল না। ক্লান্ত শান্ত হয়েছে বসকে দেখে। ধারালো বৃষ্টি বেরিয়েছে। রোজার দৃষ্টি পড়ল আদিলের ওপরে। পরনের সাদা প্যান্ট আর সাদা শার্ট এক মুহূর্ত ভিজে গিয়ে মিশে গিয়েছে। সঙ্গে সঙ্গে রোজা চিন্তা হলো কতকালই সুস্থ হয়ে উঠল জ্বর ছেড়ে। আবারও বৃষ্টিতে ভিজলে খারাপ অবস্থা হতে পারে। দ্রুত এগোতে নিয়ে বলতে চাইলো, ভিজছেন কেন? পুরো কথা শেষ করতে পারেনি রোজা। জুতোর হিল বেঁকে যাওয়াতে পা বেঁকে প্রায় মোচকাতেই বুঝে গেছে। তাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়তে নিল। একজোড়া শক্তপোক্ত হাত তাকে আটকে নিল। গুরু গম্ভীর আদেশ পড়ল, গলা ধরো। রোজা সঙ্গে সঙ্গে 2 হাতে গলা জড়িয়ে ধরতেই আদিল জোতা জোড়ো এক হাতে নিয়ে অন্য হাতে তুলে নিল কোলে। ব্যস্ত কদমে এগুলো গাড়ির দিকে। আদেশ পড়ল তার, ধাওয়া কর, ধরতে পারলে মেরে ফেলবে। এলিন ক্লান্ত আর স্বপন ছুটছে গাড়ি নিয়ে। শান্ত আদিলের পেছনে। রোজা একপল তাকালেও খুব কাছে থাকা ভেজা মুখে। পরপরই দৃষ্টি নামলো। আদিলের জলদ গম্ভীর কণ্ঠে ভেসে বেড়ালো, এমন ঘটনা দ্বিতীয়বার চাই না। আমার অপেক্ষা করবে তুমি। ডু ইউ হেয়ার মি রোজ? রোজা কিছু বলতে চেয়েও মাথা তোলালো। বেশ বাধ্য, এত বাধ্য? বৃষ্টির পানি আদিলের চোখের পাপড়ি থেকে রোজার গালে পড়ল। সে দৃশ্য দেখে আদিলের কণ্ঠ এই গভীর রহস্যময় রাতের চেয়েও রহস্যময় শোনালো। সাচ অবিডিয়েন্স, হ্যাভ ইউ ফাইনালি সারেন্ডার্ড মাই বিলাভড?